আওয়ামী লীগের টোটাল বয়ানটা যখন আরেকটা দল দখল করে, আমার ধারণাটা কি হবে? যে দলটা ব্যান্ড নয়, 25%, 1/4 অফ পপুলেশন যে রিপ্রেজেন্ট করে, তাকে বাদ দিয়ে নির্বাচনটা করতেছেন কেমনে? জামাত হচ্ছে একটা বোয়াল মাছ, পেটের ভিতরে তাজা ছোট মাছ ঢুকে যাবে, হজম হয়ে যাবে। আওয়ামী লীগের যিনি শত্রু, সে তো বিএনপির বন্ধু হওয়ার কথা, তা হলো না কেন? আমাদের দেশে রাজনীতিবিদদের কোথাও না কোথাও কিন্তু মাথা ধরা আছে। আপনি যদি ফ্যামিলি কার্ড দেন, আপনি যদি রিজিক দেন, তা আপনি যদি রিজিক দিতে পারেন, আরেকজন তো জান্নাতও দিতে পারেন। এনসিপি তো রাজনৈতিক দল হয়ে উঠতে পারছে কিনা জানি না। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণার মাঠে শুরু হয়েছে কথার যুদ্ধ। একদিকে তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড, অন্যদিকে জামায়াতের নানা প্রতিশ্রুতি। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেছেন, জামাতের সঙ্গে আমেরিকার আতাত ভালো নয়। আগে নৌকার সাথে ধানের শীষের লড়াই হতো, এখন ধানের শীষের সঙ্গে অদৃশ্য শক্তির লড়াই হচ্ছে। জনাব আবু হেনা রাজ্জাকি, আপনি কি জানেন আসলে দৃশ্য অদৃশ্য শক্তি আসলে কারা? ধন্যবাদ আপনাকে। এখানে অনেক কথা আসছে, আচরণবিধি লঙ্ঘন, তারপরে কি বলে অদৃশ্য শক্তি, পাল্টো অভিযোগ, এ অমুক দেশের দালাল, ও অমুক দেশের দালাল, এই বিষয়গুলা, এগুলো আমাদের দেশে গত 53 বছর যাবতই চলমান। প্রথম আসি আমি আচরণবিধি লঙ্ঘনে। আপনি আচরণবিধি লঙ্ঘন হয়তো যে আইনটা আছে আচরণ সংক্রান্ত, তার বাইরে কোনো কাজ করলে, এই তো বিষয় যে অমুক দিন থেকে শুরু করবেন, অমুক দিন থেকে শুরু না করলে আচরণবিধি লঙ্ঘন। আপনি এই ধরনের কথা বলতে পারবেন না, এই ধরনের কথা বললে আচরণবিধি লঙ্ঘন। প্রশ্ন হচ্ছে, আপনি একটা দেশ, দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো সুপরিকল্পিতভাবে নির্বাচনে যাচ্ছে। আপনারা যদি নির্বাচন কমিশনের ইশতেহার ঘোষণা করছিল নির্বাচনের, সেটা কি আপনারা শুনছেন? সেই নির্বাচন কমিশন যে নির্বাচনী তফসিল ঘোষণা করলো, সেই ভাষণটার মধ্যে, সেই বক্তব্যটার মধ্যে নির্বাচন কমিশন কি কোথাও বলেছে আমি বাংলাদেশ সংবিধানের এত অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন 2026-এর তফসিল ঘোষণা করছি? যদি দেখাতে পারেন, আমি আর কোনোদিন টকশোতে আসবো না। তো আপনি একটা রাষ্ট্র নির্বাচন দিচ্ছে, আপনি কোন আইনে নির্বাচন দিচ্ছেন সেটা আপনি বলতে পারতেছেন না, আর সবাই নির্বাচনের জন্য লাফাচ্ছে যে তারাও জানে না তাদের কোন আইনে। কেউ কি কথাটা উত্থাপন করেছে? আপনি এই কোম্পানিতে চাকরি করেন, আপনাকে যদি এখান থেকে বিদায় দেয়, তাও কিন্তু কোম্পানির কিছু আইন কানুন আছে যে এই কোম্পানির এই আইনের এই অনুচ্ছেদ মোতাবেক আপনাকে চাকরি থেকে বিদায় দেওয়া হইল, নাকি সাদা কাগজ লিখে আপনি বিদায় দিলাম। তো আপনি এটা অভ্যন্তরীণ একটি তাদের নিয়ম অনুযায়ী আইন তো আপনি উল্লেখ করে, তাহলে আপনি আচরণ বিধি নিয়ে চিন্তা করতেছেন। আপনি তো টোটাল কোনো আইন ছাড়া নির্বাচন করতেছেন। আপনি আচরণ বিধি দেখার কে ভাঙলে কি হয়, কি আসে যায়? আপনি একটা রাষ্ট্র, এটা তামাশার জায়গা না। এখন পর্যন্ত কেউ কমপ্লেইন করে না যে আমরা কোন আইনে নির্বাচন করতে যাচ্ছি। নির্বাচন কমিশন বলেনি, আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি। আমি নির্বাচন কমিশন চ্যালেঞ্জ করছি, যদি সেদিন ভুলে বলে না থাকেন, কালকে সকালে দয়া করে বলেন যে আমরা এই আইনে নির্বাচন দিছি। পারে নাই বলতে, 1 নম্বর। 2 নম্বর আসেন, নির্বাচন শব্দ লেখা থাকলে কি নির্বাচন কমিশন মালিক হয়ে যায় নাকি? আপনি বাংলাদেশের ইতিহাস আমি কোনোদিন শুনি নাই যে নির্বাচনের আগে ইলেকশন কমিশন চিঠি দেয় বিভাগীয় কমিশনারকে এবং ডিসিকে। কি চিঠি দেয়? যে জাতীয় নির্বাচনের আগে অন্যান্য কোনো নির্বাচন আর হবে না। এই এখতিয়ার কি নির্বাচন কমিশনের আছে? আমার বাজারের নির্বাচন কি সে দেখবে? বিশ্ববিদ্যালয় নির্বাচনের দায়িত্ব তার। না রাখেন, কিন্তু হয়েছে তো বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তো। হ্যাঁ, প্লিজ। শাহজালাল ইউনিভার্সিটি নির্বাচন বাতিল করা, জানেন সেটা আপনি? কিন্তু এটা তো নির্বাচন কমিশনের, আরে কমিশন চিঠি দিছে তো, আপনি কথাটা বুঝেন নাই কেন? নির্বাচন কমিশন চিঠি দিছে তো যে এই জাতীয় নির্বাচন আগে আর কোনো নির্বাচন হবে না। এটা তো সে লিখতে পারবে না, কারণ আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না। আপনার ডিসি, এসপি, ইউএনও এগুলো কি ব্যবহার হবে? আপনি ইলেকশন কমিশন, আপনি কি ব্যালট ছাপবেন? আপনি কি? তাহলে নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত না। না, তো আপনি কিভাবে নির্বাচনটা বন্ধ করেন?
রাষ্ট্র সেটাকে মেনে নিছে, রাজনীতিবিদরা মেনে নিছে। যেই রাজনীতিবিদরা চিবিয়ে চিবিয়ে বলতো বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ফলাফলে রাষ্ট্রীয় পর্যায়ের নির্বাচনে, জাতীয় নির্বাচনে কোনো ইফেক্ট হয় না, না, জনাব, রাখেন শেষ করতে আমি দিন না। মানে যদি আপনার ইফেক্ট না হয়, তাইলে যখন নির্বাচন কমিশনে আইন করলো, তারপর যখন নির্বাচন করতে যাচ্ছে আপনারা আদালতে গেলেন কেন? তার মানে কি জাতীয় পর্যায়ে নির্বাচন এফেক্ট হয়? কারণ নির্বাচন কমিশন এইটা বলেই চিঠি দিছে যে যাতে জাতীয় পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচন এবং আপনি দেখে নিন পেপার, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপর যাতে কোনো প্রভাব না পড়ে সেজন্য এই নির্বাচন। তার কোনো এখতিয়ারই নেই নির্বাচন বন্ধ করার। সমিতির নির্বাচন, ইউনিভার্সিটি নির্বাচন, আপনি কে? কেউ কি কথা বলেছে? এটা এই যে গণতান্ত্রিক অধিকার খর্ব করলো ইলেকশন কমিশনের কার ইশারায় চলে? ইলেকশন কমিশন কোনো রাইটই নেই আচরণবিধি নিয়ে কথা বলার। আপনি নিজে বেআইনি চলছেন। আপনি কি বলে ডিফল্টার, যারা ব্যাংকের ঋণ খেলাপি, এক ডুয়েল সিটিজেন যাদের আছে, কলাম পূরণ করেননি, আপনি অ্যালাউ করছেন। আপনার কোনো রাইটই নেই বাংলাদেশের নির্বাচন পরিচালনা করার, আপনার কোনো রাইটই নেই আচরণবিধি নিয়ে কথা বলার, কারণ আপনি নিজে আচরণ ফলো করছেন না। আপনি নিজে কোন আইনে নির্বাচন দিচ্ছেন আমি চিৎকার করে বলতেছি। আপনি চ্যালেঞ্জ করলাম, আপনি কালকে জানান দেশবাসীকে আমি নির্বাচন কমিশনের তফসিল যখন ঘোষণা করছিলাম নির্বাচনের, ভুলে গেছিলাম, আজকে ঘোষণা করছি। গেল এক, চ্যালেঞ্জ করলাম। 2 নম্বর আসেন, ওয়াশিংটন পোস্টের কথা বলছেন আজিজ ভাই। আজিজ ভাই বলবে কেন, এটা ওয়াশিংটন পোস্ট অনেক আলোচিত এবং মানে আপনি বলতেছেন কি বিএনপির রাজনীতিতে একটা কথা আসছে। আমরা আনন্দবাজার পত্রিকায় দেখছিলাম, আপনি লেখা রাখেন, নোট করেন, 19 ডিসেম্বর 2025 সেখানে আসছিল কথাটা এরকম যে বিএনপির চেয়ারম্যান, আমি ওখানে যেভাবে লিখছে সেভাবে আমার বলতেও ভালো লাগে না, এত স্যাটায়ার করে লিখছে খালেদা পুত্রের সম্বল। খেয়াল আছে? খালেদা পুত্রের সম্বল দিল্লির বন্ধুত্ব, মুক্তিযুদ্ধ। খালেদা পুত্র লিখবে কেন? উনি বিএনপির একজন দায়িত্ব, এত বড় একটা দলের নেতা। আজ পর্যন্ত আমরা একটা রিজয়েন্ডার দিতে শুনি নাই তাদেরকে, এইভাবে অ্যাড্রেস করা। আচ্ছা, কি লিখছে? দিল্লির বন্ধুত্ব এবং মুক্তিযুদ্ধ। তার মানে এই দুইটাই মুক্তিযুদ্ধ ক্যাশ করছে গত 53 বছর যাবত আওয়ামী লীগ। আজিজ ভাই আমার সামনে আছে, বলুক। আর সে যখন গত 16 বছর একতরফা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি যখন চিৎকার করছে, তখন কি বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে চিৎকার করছে? করেনি। তাহলে ইন অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ, আপনি আওয়ামী লীগের টোটাল বয়ানটা যখন আরেকটা দল দখল করে, আমার ধারণাটা কি হবে একজন সাধারণ লোক হিসাবে? কথায় কথায় মানুষ ট্যাগ লাগায়। আমরা আলোচনাটা করছি, সেটাকে তাদের নেওয়া উচিত যে এই যে আলোচনাগুলো করে এগুলো যৌক্তিক কিনা। যৌক্তিক না হলে তারা রিপ্লাই দিবে। আচ্ছা, এখন আসেন, ওখানে কি বলছে? আবু তাহের নাকি, আবু তাহের কেউ বলছে বিএনপির 3টা এজেন্ডা নিয়ে আসছে ইন্ডিয়ার কাছ থেকে, দাসখত দিয়ে আসছে। কি কি? পুরনো চুক্তি যেগুলো আওয়ামী লীগের সময় করছে সেগুলো কোনোটা বাতিল করা যাবে না, অস্ত্র কিনতে হইলে রাষ্ট্রের জন্য তাদেরকে জানায় কিনতে হবে, আর জামাত এনসিপিকে ধোলাই দিতে হবে, ফাইন। এগুলো বক্তব্য, এগুলা বিএনপির তরফ থেকে চরমভাবে অস্বীকার করা হয়েছে। ইয়েস, আমি জানি না, আমি ওইভাবে বলবো না। ওই ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেমন বলে দিছে আমেরিকার সাথে আতাত, যেহেতু তাদেরকে কাছে কেউ কৈফিয়ত চাবে না তাই বলে দিল, আমি বলতে পারবো না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনি এই যে কথাগুলো আসছে, তার আগে আনন্দবাজার পত্রিকার যদি 19 তারিখের রিপোর্টটা আমি দেখি, এই যে খালেদা পুত্রের সম্বল, দিল্লির বন্ধুত্ব। এখন আসেন, এই 3টা বিষয় খণ্ডানো যায় কিভাবে? এই যে চুক্তি বদল হবে না বলছে, কথাটা তুলছে, আমরা কি এটার কাউন্টার জবাব পাইছি যে আমরা যদি ক্ষমতায় যাই দেশ বিরোধী সমস্ত চুক্তি আমরা পুনর্বিবেচনায় নিব, এবং যদি রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো চুক্তি থাকে, সেটা ভারত হোক বা অমুক দেশ হোক, আমরা সেটা বাতিল করব কিংবা তাদের সাথে বসে চিন্তা করব। বলে নাই। 2 আসেন, অস্ত্র ক্রয় করতে হলে ভারতের অনুমতি নিতে। অস্ত্র ক্রয় সংক্রান্ত বিষয় আমাদের সাথে কোনো আলাপ হয়নি বা আমরা সেটা করব না। 3 নম্বর আসেন, জামাত এনসিপিকে সাইজ করতে হবে। এইগুলো সব কার্টেল করা যায় কীভাবে জানেন? আপনি যেহেতু 16 বছর আমরা নির্যাতিত, 1400 লোক মারা গেছে, 30,000 আহত হয়েছে, আমরা কি একবারও এ পর্যন্ত বলেছে দায়িত্বশীল দল যে আমরা ক্ষমতায় আসলে এগুলার বিচার করব? আমি নিশ্চিত করে বলি, আমরা দেখান আমাকে যে কোথায় বলছে আমরা বিচার করব। 1। 2 নম্বর, আমি এমন বক্তব্য পাইছি যে গত 16 বছরে দেশের প্রচুর সম্পদ লুট করেছে বিগত সরকার। এডমিট, এটা কিন্তু আমি না, ওইটা গ্রামে গঞ্জের লোকও বলে, চায়ের দোকানে বৈশাও বলে।
যে পদ্মা ব্রিজ করতে গিয়ে এত মারছে, এটা নাথিং নিউ। কিন্তু আপনার পরের লাইনগুলা কোথায়? যে উন্নয়নের নামে যে টাকাগুলা চুরি করে বিদেশে পাঠাইছে সেই টাকা ফেরত আনবো, আমরা আনার জন্য চেষ্টা করব। এক, দুর্নীতিবাজদের বিচার করব। এটা তো সরকার বলেছিল যে আপনার যারা যে টাকা পাচার হয়েছে সেগুলো ফেরত আনার, কিন্তু এটা কি আসলে সম্ভব? আমি তো সরকারের কথা বলছি না, সামনে যারা এ তো অনির্বাচিত সরকার, সে তো আউটগোয়িং, ওর কথা এখন টানেন কেন? মানে অনির্বাচিত সরকার যেখানে ফেল করেছে সেখানে নির্বাচিত সরকার আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত হবে বা কতটুকু তার মানে আপনি অনির্বাচিত সরকার ফেল করছে, নির্বাচিত সরকারও ফেল করবে, ওই টাকা ফেরত আসবে না। যে টাকা মার্সেন্ট ব্রিজ করার নামে, এলিভেটেড এক্সপ্রেসের নামে, এইগুলার বিচার হবে না, এটা যদি বলে তাহলে তো ওই কথার সাথে যায়। আপনি তো বলতে পারেন, বলেননি তো। আপনি পারবেন কি পারবেন না সেকেন্ডারি। একবারও বলেছেন রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে আমরা চেষ্টা করব, বলছেন, বলেননি তো। আপনি যে বিষয়গুলা বলছেন সেই বিষয়গুলা কি? ওই যে বললাম, আজিজ ভাই বললো ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড মানে কি? ফ্যামিলি কার্ড তো অবশ্যই আপনি দিতে পারলে ভালো। যে ফ্যামিলি কার্ড মানে কি? হয় ক্যাশ টাকা দিবেন, নয় কিছু খাবার দাবার দিবেন। এর বাইরে তো কিছু না, এর বাইরে তো কিছু না। পৃথিবীর কোনো মানুষ টাকা খায় না, টাকা দিয়ে জিনিস কিনে খায়। আর যা কিনে খায় সেটাই রিজিক, আর রিজিকের মালিকও আল্লাহ। তো আপনি যদি ফ্যামিলি কার্ড দেন, আপনি যদি রিজিক দেন, তা আপনি যদি রিজিক দিতে পারেন, আরেকজন তো জান্নাতও দিতে পারে। সে বলবে নামাজ টামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন। এটা ইমোশন, এটা মানুষে খায় না। আপনি প্রচার করতেছেন আরও বেশি তাদের চেয়ে। মানুষে খায় না কেন জানেন? এটা 53 বছর ধরে এই স্লোগান শুনতেছি আমরা। 92% মুসলমান, তারা কি তার ভোট দিয়ে পাস করাইছে? না, ভোট দিয়ে পাস করাইছে, আদৌ খায় না। সুতরাং আপনি যদি, আমি জানি না জামাতের দায়িত্বশীল কোনো লোক এটা বলছে কিনা, আমি এটা পাইতেছি তাই বলতেছি, যে আপনি যদি একজনে দিবেন দুনিয়া, একজনে দিবেন আখেরাত, ভালো তো, খারাপ কি? ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে এই বিষয়ে। আমি জনাব এম এ আজিজ আপনার কাছে একটু আসতে চাই। আগে ধানের শীষের সঙ্গে নৌকার লড়াই হতো, এখন অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই হচ্ছে। এই অদৃশ্য শক্তি আসলে কারা একটু জানতে চাই, বুঝতে চাই আপনার কাছে। আপনার দুটো প্রশ্ন এই ছোট করে উত্তর দেই। একটা হচ্ছে আমেরিকা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পরাশক্তি। তারা কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড টায়ারের সাথে যোগাযোগ রাখে। যতই করেন না কেন, বড় দল বিএনপি ক্ষমতায় গ্রহণ করবে, জামাতই অপোজিশন হবে, কারণ আওয়ামী লীগ মাঠে নেই। সুতরাং সেকেন্ড পার্টি হিসাবে জামাত, আপনি খেয়াল করে দেখেন আওয়ামী লীগের সময় আপনার জাসদ তৈরি হয়েছিল না, সেকেন্ড ফ্রন্ট হিসেবেই তৈরি হয়েছিল, টিকে নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু এটা ধারণা করার কারণ নাই যে ওয়াশিংটন পোস্টে একটা বক্তব্য ছাপা হয়েছে, যদিও সেটা ইনফরমাল। এই নিউজটা কেন ছাপছে? আমাদের দেশেও একটা পত্রিকায় ছাপা হয়েছে, কোট করেছে, এটা উচিত হয় নাই। আমি বলবো যে এই নিউজটা হয়তো বলছে, একজনের সম্পর্কে কমেন্ট করছে। আর আমেরিকা তো বরাবরই আপনার নিউজ পত্রিকার কাজই তো হচ্ছে ছাপানো, না ছাপানো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি তো সেই 80 সালে অবজারভারে জয়েন করছি, তারপর ডেইলি স্টারে, যেটা বলা হতো নট আনকোটেড, অর্থাৎ ইনফরমাল আলোচনা কোনো সময় নিউজ হয় না। ধরেন আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমি বললাম যে এটা আনঅফিসিয়ালি, সেটা ছাপা হয় না। এটি মরালিটিটা ছিল। এখন তা নাই, এখন বানায় দিচ্ছে, অনেক গাঁজাখুরি নিউজও দিচ্ছে। সেই সাংবাদিকতা এখন, আমার সময় যে সাংবাদিকতা, যে সাংবাদিকতা দেখে আমি আসছি, অবজারভারে বেতন বেশি, সুবিধা বেশি, বিসিএস এর চাকরি ছেড়ে ওই চাকরিতে আসছি। আমি হামিদুল হক চৌধুরীকে পেয়েছি। হামিদুল হক চৌধুরী কোনো দিন একটা নিউজের ব্যাপারে কোনো ইন্টারেকশন করে নাই, পাবেন এই মালিক। তিনি পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিল, মৃত্যুর আগ পর্যন্ত দেশ বিশ্বাস করে নাই। কিন্তু তার পত্রিকা কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল, বাংলাদেশ অবজারভার, সাংবাদিকদের জন্য। আমি ডেইলি স্টারে গেছিলাম, 8 বছর ছিলাম ডেইলি স্টারে। কোনো দিন আমি লতিফুর রহমান মালিক, আমার তার এস এম আলী ফাউন্ডার এডিটর ছিল, সেই ফাইনাল। আমি এই জন্যই বলছি যে, তারপরে ধরেন আমি টেলিগ্রাফ, মৌলানা মান্নানের পত্রিকায় গেছি, সেখানে মৌলানা মান্নানকে কিভাবে বক্ত, খুনি, রাজাকার, মানে আমি একটু জানতে চাই যে অদৃশ্য আসলে কারা? না, দৃশ্য অদৃশ্য এখানে বলছে যে, শোনেন, এই জন্য ওয়াশিংটন পোস্টে যে রিপোর্টটা ছাপা হয়েছে, সেটার উপরে একটা পরাশক্তি আমার বিশ্বে অনেক দেশই আছে, কিন্তু তারা দল পৃষ্ঠপোষকতা করে, CNN, BBC সবেরই কিন্তু আছে। তো এটা নিউজ দেখে একটা দল, একটা পক্ষ হয়ে গেছে, একটা দল ফাইনালি পরাশক্তি, তার
সরকার যখন সুবিধা তাকে সাপোর্ট করছে, যখন সুবিধা নাই উইথড্র করছে। আচ্ছা, এখন ধরেন যেটা বললেন যে অদৃশ্য শক্তি, অদৃশ্য না, আমি বলি গুপ্ত রাজনীতি। গুপ্ত রাজনীতি তো আছে তো বাংলাদেশে। আবার অদৃশ্য মানে কি, ধরেন এই যে আপনি বললেন যে এক পক্ষ ফ্যামিলি কার্ড, আরেক পক্ষ বেস্তের টিকিট দিচ্ছে, হ্যাঁ তাই না? আমি প্রথমে বলছি যে ধরেন কোনো মানুষ তো বেস্তের টিকিট দিতে পারে, তো তার তো মানুষ বেস্তে দোজকের মালিক বিচার করবে, বেস্ত দোজক নির্ধারণ করবে আল্লাহ। হ্যাঁ, সেখানে তো কেউ কোনো রাজনৈতিক দল এখন তো ইয়ে হচ্ছে যে আপনার কি কয় চন্দ্র থেমে যায়, কত কিছু হচ্ছে। ৭১ কাতার হবে, একমাত্র জামাতকে সমর্থন না করলে ৭১ কাতারের বেস্তের জন্য ৭১ কাতার হবে, আছে না একজন বলতেছে সমানে। ফার্স্ট কাতারে যদি যেতে চান, প্রথম কাতারে যদি দাঁড়াতে পাইতে চান, তাহলে আপনাকে জামাতকে সমর্থন করা ছাড়া একজন এটাও বলেছেন যে কবরে যে অন্তত আল্লাহকে বলা যাবে যে তিনি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে যে রাজনীতিকে এই জন্যই বলি, রাজনীতিকে সব দেশেই কিন্তু ইসলামিক দল আছে, কিন্তু দলগুলি কিন্তু তারা ক্ষমতার জন্য রাজনীতি করে না। তারা দল ইসলামিক ধরেন খ্রিস্টান বলেন, এই ধরেন আমাদের হিল ট্যাক্সে, আমি তো চিটাগাং থেকে শুরু করে শেরপুর পর্যন্ত পাহাড়ে হেঁটেছি, ৫-৬টা রিপোর্ট করেছি। এখন তো আপনার সনাতনী ধর্মের যারা ছিল তার 95%, 96% হলো খ্রিস্টান এখন। এবং ওই একটা ইয়ে আছে, প্ল্যান আছে যে তিব্বত, মিজোরাম, আরাকান এগুলো মিলে টিলে আমাদের হিল সহ একটা খ্রিস্টান রাষ্ট্র হতে পারে। ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিন বিশেষ করে আওয়ামী লীগের ৩ বছরে আমরা তো নির্বাচন আসলে ভুলে গেছি, নির্বাচন তো হয় নাই। এখন হঠাৎ করে এবারেই আমরা সেই গণতান্ত্রিক অভ্যুত্থান হয়ে গেছে, এখন আমরা সব দুধ দিয়ে গোসল করে ফেলাইছি, আগের কালচার চর্চা কিছুই থাকবে না, তা তো হবে না। হ্যাঁ, কিছু এসছে বিএনপির মধ্যে। দেখেন আজকেও আমি টেলিভিশনে দেখে আসলাম যে তারা যুবক তরুণদের নিয়ে প্রশ্ন নিচ্ছে, উত্তর দিচ্ছে, তারেক রহমান প্রশ্ন নিচ্ছে, উত্তর দিচ্ছে। এটা একটা নতুন ধরনের ইয়া, সে যে প্রশ্ন করতেছে তার উত্তর দিচ্ছে, এটা হতে পারে। এখন ফ্যামিলি কার্ড দেখিয়েছে, ধরেন এটা ইশতেহারের অংশ, তারা তো ইশতেহারের সমকালে ছাপা হয়েছে, তো পুরোটা ছাপা হয়েছে। এখানে আমার কথা হচ্ছে যেটাতে ভোটারদেরকে প্ররোচিত করা যায় অথবা ব্রাইব দেওয়া যায় এমন কিছু না পরিহার করাই ভালো। যেমন 2 পার্টি, জামাত ইসলাম এবং বিএনপি, আপনার 22 তারিখ থেকে নির্বাচনী প্রচার শুরু হওয়া, তার আগের দিনই কিন্তু একজন তারেক রহমান মাজার জিয়ারত করে শুরু করছে জনসভা। আর ইয়েতে আপনার জামাতের আমির তার নিজ আসন থেকে করেছেন, পরবর্তীতে পঞ্চগড়ে যে করেছেন ঢাকার। তো আমি কিন্তু ওই দিনও বলেছি তারা আচরণবিধি লঙ্ঘন করেছে, দুইজনই করেছে। তখন 22 তারিখ থেকে করতে। কিন্তু জামাত তো অভিযোগ করছে যে বিএনপি আচরণবিধি লঙ্ঘন করছে এবং নির্বাচন কমিশনকে বলছে যে নির্বাচন কমিশন এই ক্ষেত্রে একপক্ষ আচরণ করছে, একপাক্ষিক। না, দেখেন এটা তো বিতর্ক করতে পারবো, বিতর্ক করতে হলে আমিও আচরণবিধি লঙ্ঘন করব। ধরেন ডিসি, এসপি, জামাত বলছে না লটারি করে ট্রান্সফার করেন, লটারি করেই ট্রান্সফার করছে ইলেকশন কমিশন তো এদেরকে সন্তুষ্ট রাখতে চাইছে। এখন কয় যে ওর ভিতরে নাকি সব বিএনপির লোক। আরে ভাই, বিএনপি আওয়ামী লীগের সময়ে ব্লাড টেস্ট করে সরকারি চাকরি দিছে, সেখানে বিএনপির কোনো লোক চাকরি পায় নাই। জামাতের লোক গেছে গুপ্ত আওয়ামী লীগ হয়ে চাকরি পেয়েছে, আছে তো। এখন দেখা যায় তো জামাতের লোকও অভাব নাই, বিএনপির লোকও অভাব নাই। সরকার তো প্রেশার তো এই 2 গ্রুপই প্রধান দিচ্ছে, আর একটা দিচ্ছে এনসিপি তো রাজনৈতিক দল হয়ে উঠতে পারছে কিনা জানি না। এই যে কয়েকজন আগে কথা বলতো, এখনো যারা কথা বলে তারা যে রাজনৈতিক দলের নেতা এটা তো মনে হচ্ছে না। তাদের আচরণের তো কোনো পরিবর্তন, আগের ভাষায় একই কথা বলে যায়। আওয়ামী লীগ দল হিসেবে এখনো নিষিদ্ধ নয়, এমন কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। ইনক্লুসিভ নির্বাচন যদি করতে হয় তাহলে যে দল নিষিদ্ধ নয় সেই দলকে বাইরে রেখে ইনক্লুসিভ নির্বাচন সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে, আজিজ ভাইকে। আজিজ ভাইয়ের সাথে আমি তো একমতই যে আমার পরাশক্তির কথা আমাদের কাছে আসবে কেন। প্রথম হলো আমার ইন্টারনাল রাজনীতি, এই লোক মারা গেছে, বিচার হবে, ব্যাংকের টাকা লুটেছে, বিচার হবে, এটা পরাশক্তির সাথে আমার সম্পর্ক কি? পরাশক্তির সাথে সম্পর্ক, আমি যখন ক্ষমতায় যাব তখন তার সাথে আমার সম্পর্ক কেমন হবে, তাই না? তার সাথে আমার স্বার্থ বিষয়গুলো আলোচনা করব। এখন আপনি যে বিষয়ে আসছেন ইনক্লুসিভ নির্বাচন,
প্রথম কথা হইল, আপনি যে গণতান্ত্রিক দলগুলো বাংলাদেশ সব গণতন্ত্রের জন্য মহা উদার, মানে চলনে বলনে, কিন্তু আমার ধারণা কেউ গণতন্ত্রে বিশ্বাসী না, কেউ গণতন্ত্রে বিশ্বাসী না। জামাত ইসলামের দল, এটা হলো সিভিল মিলিটারি ধরতে পারেন, সিস্টেমে চলে, ওই কি জানি কি রোকন হয়, তারপরে কি আরও কি কি পদ আছে ধাপে ধাপে। এবং জামাত ইসলাম করে কি, রোকনদের সম্মেলন হবে, গুনতে পারে কতজন আসবে, এর ভিতরে 5 জন যদি অ্যাবসেন্ট থাকে ছুটি নিয়ে আসবে। তারা বেসরকারি রেজিমেন্টেড বলতে পারেন। আচ্ছা, আসেন বিএনপির মতো দল, আমরা অন্য কোনো দল নিয়ে আলোচনা করে লাভ নাই। আর ওই জিএম কাদের সাহেব কি বললো, দ্যাট ইজ ইমেটেরিয়াল আমার কাছে, কারণ এরা গত 14 বছর 15 বছর সো কল্ড বিরোধী দল হিসাবে কি করছে আমরা জানি। সুতরাং আমি বিরোধিতা করি না সাধারণ, কিন্তু আমার ভালো লাগে না এদের সম্পর্কে বলতে, বিকজ আই নো তোমার কোনো কথার মূল্য নাই, সোজা বাংলা। বাট ইনক্লুসিভ নির্বাচন, যেটা যে লোক গণতন্ত্রে বিশ্বাসী, আপনি মুখে বললে হবে না, আপনি গণতন্ত্রে বিশ্বাসী আপনার অ্যাকশনে প্রমাণ করতে হবে। আপনি আওয়ামী লীগ এসে নির্বাচন করুক কি না করুক, আওয়ামী লীগের সময় আমি টকশোতে কি বলছি আজিজ ভাইও জানে, আমিও জানি, আমি তাদের পক্ষের ছিলাম না, আমি তাদের ওই আয়না ঘর, আপনার বিডিআর হত্যা কোশ্চিনকালে আমার কাছে ক্ষমা পাবে না। যদি আপনি কে হরিদাস পাল না, আমি করব না আমার ভিতর থেকে। সেজন্য এখন আওয়ামী লীগের নির্বাচন করার রাইট সম্পর্কে আমি বলতেছি, আবারও বলছি, গণতন্ত্রের নামে চিৎকার করে যারা গলা ফাটাচ্ছেন তাদের নৈতিক দায়িত্ব সরকারের কাছে প্রশ্ন করা। কি এই দলটা ব্যান্ড হয়নি, যেহেতু দলটাকে নিষিদ্ধ করা হয়নি, সে কেন নির্বাচন করতে পারবে না? কেউ প্রশ্ন তুলছে? তুলেনি। কেন তুলেনি? ওই জামাত ইসলাম ও কিছু আসে যায় না, জামাত ইসলাম ক্ষমতায় যায় নাই, কিন্তু অন্য যারা তুলবে মাঠে আসলে তাদের চেহারা বদলায় যাবে। নির্বাচন নিয়ে যে চিৎকার হাহাকার করতেছে সেটা করবে না। তা না হলে আপনার নৈতিক দায়িত্ব, আবারও বলছি, আপনি গণতন্ত্রে বিশ্বাসী, আপনি অ্যাকশন দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি গণতন্ত্রে বিশ্বাসী। যদি আমি বলার পরেও তারা এই আবেদন না করে, নিশ্চিত তারা গণতন্ত্রে বিশ্বাসী না। তা না হলে আপনাকে সরকারকে বলতে হবে যে দলটা ব্যান্ড নয় সেই দলটার 35% থাকুক, যত শাক করে ফালায় দেন 25% তো আছে, তা 25% লোক মানে 1/4 অফ দ্য পপুলেশন। 1/4 অফ পপুলেশনকে আপনি বাদ দিয়ে নির্বাচন করতেছেন কেন? আমি আবারও বলছি, আপনি গণতন্ত্রে বিশ্বাসী, এই দলটাকে ব্যান্ড করতো তাহলে এক কথা, দল যেহেতু ব্যান্ড না, যারা আসামি হিসাবে লিস্টেড আছে বিচার চলুক, ট্রায়াল চলুক, সব চলতে থাকুক। এদের জন্য ইউনূস সাহেব তো গণতান্ত্রিক সরকার না, নির্বাচিত সরকার না, ফেব্রুয়ারিতে চলে যাবেন, তার কাছে আমার কোনো দাবি দেওয়া নাই। মানে গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্র যারা বিশ্বাসী, সুযোগ দেওয়া উচিত ছিল কিনা বা উচিত, আপনি কথাটা বুঝতেছেন না কেন? যারা গণতন্ত্রে বিশ্বাস বলে চিৎকার করে গলা ফাটাচ্ছে, তাদের নৈতিক দায়িত্ব সরকারকে চাপ দেওয়া, নির্বাচন কমিশনকে চাপ দেওয়া। আপনি যে দলটা ব্যান্ড নয়, 25%, 1/4 অফ পপুলেশন যে রিপ্রেজেন্ট করে, তাকে বাদ দিয়ে নির্বাচনটা করতেছেন কেমনে? কি আপনি সুবিধা মতো কমফোর্টেবলি পাশ করে যাবেন সেই জন্যে? তার মানে পাশ করা জরুরি, গণতন্ত্র জরুরি নয়, এগুলি সো কল্ড বক্তব্য। জি, ধন্যবাদ আপনাকে এম এ আজিজ। জনাব এম এ আজিজ, আপনার কাছে একটু আসতে চাই, এই যে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে, তার নির্বাচনে যে নৌকার যে ভোট রয়েছে, সেই ভোট আসলে একটি বড় ফ্যাক্টর হতে পারে কিনা প্রার্থীদের জন্য জয় পরাজয় নির্ধারণ করতে? এখানে ধরেন দুটা ইয়ে আছে। একটা হচ্ছে তারা এও তো হতে পারে নির্বাচন বয়কট করতে পারে, ভারত থেকে ঘোষণা আসলো নির্বাচন বয়কট করো, অথবা তারা আরেকটা কারণ হতে পারে যে যারা তাদের নিজস্ব নিরাপত্তার জন্যে যে প্রার্থীকে ভোট দিলে তাদের নিরাপত্তাটা রক্ষা হবে তাকে ভোট দিবে ইকুয়েশনে। আরেকটা হচ্ছে পলিটিক্যালি বিবেচনা করতে পারে। আরেকটা হতে পারে যে এনসিপি তাদের আওয়ামী লীগের 1 নম্বর দুশ্মন, এটা অঙ্ক করে বোঝাতে হবে না। এনসিপি যেহেতু জামাতের কাছে চলে গেছে, সুতরাং এখন আর এনসিপিকে ভোট না, তার বিকল্প শক্তিকে ভোট দিয়ে জিতায় দাও, এটাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে জামায়াতের ভোট আসলে কমে যেতে পারে কিনা? যেহেতু কমে তো গেছেই। জামাতে হর্ষবর্ধন সিং, ওই যে আমাদের এখানে রাষ্ট্রদূত ছিল, সে তো বলছে যে এই দল যে ভোট আগে অতীতে পাইছে, এই দলের জেতার কোনো সম্ভাবনা নাই, বলছে তো, কালকে বলছে। তো সুতরাং আমার বক্তব্য, আমি সেটা বলছি না, আমার বলছি যে অঙ্কের হিসাব। ধরেন 11টা দল ছিল, ভোটের দিক থেকে সেকেন্ড পার্টি ছিল ইসলামিক আন্দোলন বাংলাদেশ,
সেই পার্টি কিন্তু আওয়ামী লীগের সময় সব দল ইলেকশনে অংশগ্রহণ করছে এবং তারা মিনিমাম 5,000 থেকে শুরু করে 25,000 পর্যন্ত এক একটা সিটে ভোট পেয়েছে। হ্যাঁ, এক। দুই হলো 25,000 পর্যন্ত ভোট পেয়েছে, এই ভোটটা তো এখন পাবে না, তারা তো প্রার্থী দিছে সব জায়গায়, তাই না? তাহলে এই ভোটটা কিন্তু তারা মাইনাস হয়ে গেল বাকি 10 দল থেকে। রহমান বলেছেন যে ক্ষমতায় গেলে খাল খনন এবং পরিবেশ রক্ষায় গাছ রোপণ করবেন এবং অন্যান্য আরো অনেক প্রতিশ্রুতি রয়েছে, আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য বাংলাদেশের প্রেক্ষাপটে? আপনার দুইটা পার্ট। ফার্স্ট পার্টে আমি ভাইয়ের কিছু জবাব দেই। আপনি বলছেন আওয়ামী লীগ যদি ভোট দেয়, আওয়ামী লীগ যদি ভোট দেয় কাকে দিতে পারে বা দিলে কি ফলাফল হতে পারে? আমার প্রথম বক্তব্য আওয়ামী লীগ নিয়ে, যদি আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করতেছে না, আমার ধারণা আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে, কাউকে ভোট দিবে না। বাট আমি তো চ্যালেঞ্জ করতে পারি না, আমি ধরে নেন তারা ভোট দিবে। তারা যদি ভোট দেয় তাহলে বিএনপিকে যদি ভোট দেয় আওয়ামী লীগ, তাহলে সোনায় সোহাগা। কেন? কারণ বিএনপির যে পরিমাণ ভোট আছে এমনি তারা জিতবেন, জেতার কথা। মানে আমি অতীত রেকর্ড থেকে, এবারকার প্রেক্ষাপট ভিন্ন, সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না। আর যদি বিএনপিকে ভোট নিয়ে যদি আপনি জামাতকে দেয় আওয়ামী লীগ, কথার কথা, আওয়ামী লীগের একটু আগে বললাম যে 35 বাদ দিলাম 25 আছে, তো 25 যদি থাকে তার সাথে যদি জামাতের 10 যোগ হয় তাহলে 35। তারপরে এনসিপির নাম কষ্টে যাই ভোট থাকুক, ইসলামী দল অন্য যাই ভোট থাকুক, সেখানে সুপার হাড্ডি লড়াই হবে যদি আওয়ামী লীগ ভোট দেয় জামাতকে। কারণ বিএনপির জোটে বিএনপি ছাড়া জোটে যারা আছে তাদের 200 ভোটও নাই এক একটা দলের, চ্যালেঞ্জ করে দিচ্ছি। বাট ইসলামী দল যতগুলো আছে প্রত্যেকের কিছু না কিছু ভোট আছে। সুতরাং জামাতের সাথে যদি আওয়ামী লীগ যোগ দেয়, বিএনপির মানে কঠিন হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপির সাথে। হবে কি হবে না সেটা আমি জানি না। তবে ফাইনালি বাংলাদেশের যে ইতিহাস, অতীত ইতিহাস, দুইটা স্টেজ রয়ে গেছে। একটা হলো ভোটের কারচুপি অথবা ইঞ্জিনিয়ারিং, এই দুইটা ব্যাপার আজকে বললাম না, এই দুইটা দিয়ে শিফট হয়। এইবার আসেন আরেকটা কথা বলছে ভাই যে আওয়ামী লীগের শত্রু এনসিপি, কোনো সন্দেহ নাই নাকি? আওয়ামী লীগের শত্রু এনসিপি কেন? যেহেতু শেখ হাসিনা বেঁচে আছে, শেখ হাসিনা জানে তার সবচেয়ে বেশি ক্ষতি করছে এই এনসিপির ছাত্ররা, তাকে বের করে দেওয়ার ব্যাপারে। আবার বিএনপিও বলতেছে আন্দোলন করছে। তাহলে আওয়ামী লীগের যিনি শত্রু সে তো বিএনপির বন্ধু হওয়ার কথা, তা হলো না কেন? তা হলো না কেন? সুতরাং আপনি যদি এখানে তো আপনি যদি ইকুয়েশন করেন, হিসাব নিকাশ করেন, তাহলে এটা গ্রহণযোগ্য না কোনোভাবেই। বিএনপির সাথে তার বন্ধুত্ব হওয়ার কথা ছিল, সুন্দর বন্ধুত্ব। বিএনপি তো অনেকগুলো সিট ছাড়ছে না বিভিন্ন জোটরে। এইসব পোলাপানগুলি আপনি মনে করেন আন্দোলন করছে, আবার কি তার আন্দোলন করবে না? শেখ হাসিনাকে সরানো ছিল জরুরি এবং শেখ হাসিনা সরায় সবাই বেনিফিটেড। নাম্বার 1, 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন পাচ্ছেন বিকজ অফ এই এনসিপি। কারণ এই ছাত্ররা জীবন দিছে, নাহলে আপনার নির্বাচন হচ্ছে 29-এ। নাম্বার 2, বহির্বিশ্বে যারা ছিলেন ফেরত আসছেন শুধুমাত্র এনসিপির কারণে। এগুলো আপনাকে মাথায় রাখতে হবে, এই কৃতজ্ঞতাবোধ থাকতে হবে। না থাকলে বলেন কিচ্ছু হবে, কিছুই হবে না। তখন তো এনসিপি ছিল না। আরে ভাই, এনসিপি ছাত্র তো ছিল, দল পরে হয়েছে। তখন তো মানে দল পরে হয়েছে, ছাত্র তো ছিল। শুধু ছাত্রদের সাথে তো অনেকেই তো এই আমি তো মানলাম আপনার কথাটা। এই আন্দোলনে যারা ছিল ওই জেলে চাষি পোষা বহু লোকই ছিল, কিন্তু সিম্বলিক তো আপনি এই লোকগুলোকে পাচ্ছেন। আপনি তো তাদেরকে, আমি যদি বড় দলের দায়িত্বে থাকতাম আমি এদেরকে গিলে ফেলতাম, কারণ আমি দান খারাপ দিছি সিট, আমি তাদেরকে নিয়ে আসতাম। এবং এখন তাদের কিন্তু ওই আক্রোশ নাই। আমার ধারণা আমরা না জুজুর ভয় দেখাচ্ছি বা আমরা ভয় পাচ্ছি। ইনফ্যাক্ট হাসিনাকে সরানোটাই ছিল নৈতিক কাজ আমাদের। সেটা যখন হয়ে গেছে এদেরকে আমরা বুকে জড়াই নিয়ে ছাড়তাম 20টা সিট, থাকো, কোনো ম্যাটারই ছিল না। এইবার আসেন আপনি প্রতিশ্রুতি দেওয়া, সবাই প্রতিশ্রুতি দেয়। আপনি এখানে এসে জানলাম যে 20,000 কিলোমিটার খাল খনন করবে আর 50 কোটি বৃক্ষরোপণ করবে। আপনি লিখে রাখেন, ইউ জাস্ট নোট ইট ডাউন। এটাকে আদৌ বাস্তবসম্মত কিনা আমি ইতিমধ্যে ক্যালকুলেট করলাম। 20,000 কিলোমিটার খাল খনন মানে যদি 5 বছর মেয়াদ পান, নাকি 5 কোটি, আপনি ভালো করে দেখেন 50 কোটি। আপনি টিভি স্ক্রলে দেখছেন, আপনি এখানে লেখা আছে কি কয় কোটি। এখন আসি শেষ করি আপনাকে। যদি 20,000 কিলোমিটার খাল খনন আপনি করতে চান 5 বছরে, দৈনিক গড়ে 11 কিলোমিটার খাল খনন করতে হবে। আপনি লিখে রাখেন, নোট ইট ডাউন, আমি আপনাকে নোট করে রাখতে বললাম। 50 কোটি বৃক্ষরোপণ যদি আপনি করতে চান, প্রতিদিন 2,73,000 গাছ রোপণ করতে হবে, লিখে রাখেন। দেশটাই তো থাকবে না। 20,000 কিলোমিটার খাল খনন করলে সব নদী। আর 50 কোটি বৃক্ষরোপণ কইরে দেখেন তো দেশে ল্যান্ড থাকে কিনা। একটা কথার কথা বললাম। সুতরাং আপনি
মানে সব কিছু ভায়াবল, বাস্তবসম্মত, গ্রহণযোগ্য হতে হবে। আমরা হতাশ হচ্ছি প্রতিদিন। এখন যদি বলেন আপনি হতাশ হলে কি আসে যায়, কিচ্ছু আসে যায় না। বাট আই এম টেলিং ইউ দ্য রিয়েলিটি। আপনি ডেলি 11 কিলোমিটার খাল খনন করবেন, এটা বাস্তবসম্মত? 5 বৎসরে লেখেন, নোট করেন। প্রতিদিন এত কিলোমিটার খাল খনন করতে হবে। আসলে আমি একটু জানতে চাই আপনার কাছে যে এই যে বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্য প্রতিশ্রুতি আসলে প্রার্থীরা দিতে পারছেন না কেন? একদল এটা বলছে, আরেক দল জান্নাতের টিকিট, বেহেশতের টিকিট বলছেন। মানে এই ধরনের প্রতিশ্রুতি আসলে কতটুকু? ব্যাপারটা হচ্ছে এটার তো গ্রহণযোগ্য? তার পার্টির একটা রিসার্চ আছে নিশ্চয়ই। এখন এটা তো আমাদের দেশে চেরাগালি পাহাড় হলো বড় পাহাড়, কেটে তো নিশ্চয়ই খাল খনন করবে না। আমাদের সবগুলো নদী মারা গেছে, কারণ আমরা ডাউন স্ট্রিমে সবগুলো নদী মারা গেছে। আর নদী খনন করলো, হতে পারে না? সবগুলো নদী, যেমন বাংলাদেশের অনেকে জানে না, বাংলাদেশের সবচেয়ে বড় নদী হলো ইছামতি নদী। সেটা আমার থানার ভিতরে, পেটের ভিতর দিয়ে গেছে, গিয়ে এসে সাগরে পড়ছে। ওটা তো dredging এর প্রশ্ন। তো এটা ড্রেজিং। ওই dredging এর ব্যাপারটা হচ্ছে যে জিয়াউর রহমান Dredging আর কিন্তু খাল খাল, খনন তো এক না নয়। না না, জি। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু খাল খনন নাম দিছে। এটা খাল খননই করছে। খাল খনন মানে খালি খনন করছে। হ্যাঁ, ওরকমই খাল, এগুলো সব খালি হয়ে গেছে অলমোস্ট। এটা এক। যাই হোক, এই বিতর্কে আমি যাচ্ছি না। যে হা ভোট না দিলে চাকরি থাকবে না, এমন একটা কথা বলেছেন। মানে জোর করে কি হা ভোটে, মানে গণভোটে হা দিতে হবে 1 কিনা? নম্বর, এটা কোনো গ্রহণযোগ্য কথা নয় যে হা ভোটে যদি ভোটে যদি হা না দেয় চাকরি থাকবে না। তো 12 তারিখের পর তো উনি বিদায়, উনি চাকরি খাওয়ার কে? 12 তারিখে তো হাম না ভোটের সিদ্ধান্ত হইতেছে, সংসদ নির্বাচনের সিদ্ধান্ত হইতেছে। সুতরাং উনি তো আর চাকরি খাইতে পারবেন না, ওরা তো চ্যাপ্টার ক্লোজড 12 তারিখের নির্বাচনের পর। কাজে এগুলো বুলশিট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই সরকারের রাইট আছে হা ভোটের পক্ষে প্রচারণা করার। আমরা কিন্তু অনেক কিছুই প্রচার করি রাষ্ট্রীয় পর্যায়ের থেকে, যেমন ধূমপান করবেন না, ধূমপান করা নিষেধ, থুতু ফেলবেন না, এগুলো সবটাই কিন্তু সরকারের টাকা খরচ হয়। আচ্ছা, হা ভোট বলবে কেন সে? সরকার আসছে, বিচার, সংস্কার, তারপর নির্বাচন, এটা তো সে প্রতিশ্রুতি দিছে আইসে। তো আপনি বিচার চলছে, সংস্কারের জন্য আপনি 8 মাস ব্যয় করছেন, 8 মাস। এবং যে দলের কোনো অস্তিত্ব নাই বাংলাদেশে, তাদেরও সুযোগ হয়েছে সকালবেলা বাসাতে রওনা দেয়, কই যান ভাই? ঐক্যমত্য কমিশনে যাই, দেশের সংস্কার নিয়ে আলাপ করতে হবে। তার 50টা লোক নাই বাংলাদেশে, বাট ওই সংস্কারের নামে যায় নাই, ডেইলি সুন্দর সাইজে ঘরের থেকে গেছে। অর্থ খরচও অনেক হয়েছে, মানে অর্থ খরচ হবে। আপনি রাষ্ট্রীয় লেভেলে এই কেউ বলছে 83 না শুনছি আমি জানি 83 কোটি টাকা খরচ হয়েছে, একজনে বলছে দায়িত্বশীল লোক, মুখে কথা বলেন এখন আর। মাত্র 1 কোটি না কত বাজেট ছিল। আপনি 8 মাস বৈঠক করবেন, 1 কোটি টাকা বাজেট বা 2 কোটি টাকা বাজেট, এটা আপনার কাছে বিশাল ইয়ে মনে হয়। মানে সেখান থেকে লাভ হলো আসলে কি? টাকা খরচ, এই লাভ যে হয় নাই, দায়িত্ব কার? সরকারের ঠেকা কি? সরকার তো দায় এড়াতে পারে না। ভাই শেষ করতে দেন না, সব তো ঘুরে ফিরে আপনি সরকারকে দোষ দিবেনই। রাজনীতিবিদরা কি করছে? না হইলে তো রাজনীতিবিদদের লোকসান, না হইলে তো বেকায়দা রাজনীতিবিদরা পড়বে। সরকারের কি? এই যে 30টা দলের কথা বললো উনি, 30টা দলের মাত্র 60টা লোক গেছে। এর ভিতরে প্রতিনিধি ছিল কার? বিএনপির, জামাতের আর এনসিপির, যদি কিছু ধরেন, আর ইসলামী দল যারা খুচরা। অন্য যে দলগুলো আছে, বললামই তো, তাদের দলের সমর্থক ডাকেন, 15 দিনের নোটিশ দিয়ে ডাকলে 200 হয় কিনা? তা আপনারা যে লেফট রাইট করলেন 8 মাস, আপনারা ঐক্যমত্যে আসতে পারেন নাই কেন? ইউনূস সাহেব না করছে ঐক্যমত্যে আসতে আপনাকে? এটা রাজনৈতিক দলের ব্যর্থতা যে আপনারা ঐক্যমত্যে আসতে পারেননি। না পারার পর গণভোটের কথা আসলো, সেটাও শেষ পর্যন্ত রাজনৈতিক দল দায়িত্ব দিল কারে? সরকারে, দেয় নাই? যে সরকারি সিদ্ধান্ত। তা সরকার তার গণভোট নিয়ে কথা বলবে না? আমি তো বিচার, সংস্কার, তারপরে নির্বাচন নিয়ে আসছি, এটা তার রাইট। তার গণভোট পাশ করলেই সংস্কারের একটা বিষয় আসতে পারে। গণভোট পাশ করলেই এই জাতীয় সংসদ নির্বাচনে যারা যাচ্ছে তারা কিঞ্চিত বৈধতা পেতে পারে। যদি আপনি গণভোট পাশ না করান, বিরাট প্রশ্ন থাকবে, আপনি সংবিধানে ঢুকবেন কেমনে? সংবিধানের সরকার, প্রধানমন্ত্রী নাই, আপনি নির্বাচন দিচ্ছি ইউনূস সরকার, কে? অন্তর্বর্তীকালীন সরকার, তার নাম সংবিধানের মধ্যে নাই। মানে সরকারের বৈধতা পেতে হলেও সরকারের বৈধতার কিচ্ছু আসে যায় না, আপনার বৈধতা চিন্তা করেন। বৈধতা কোনো ত্রুটি নাই, সরকার তো বসানো হয়েছি, কিন্তু আপনারা যারা নির্বাচিত হয়ে যাচ্ছেন তাদের বৈধতার চিন্তা করেন। আওয়ামী লীগের তামাশা মনে করেন না। এত ফাঁক ফোকর রেখে গেছেন, ডুয়েল সিটিজেন ইলেকশন করতেছেন, ব্যাংকের ঋণ খেলাপি ইলেকশন করতেছেন, প্রত্যেক
প্রত্যেকটা জিনিস বিষাক্ত সাপের মতো ছোবল দিবে আপনাকে সময়ের ব্যবধানে, এবং শুধু এই ভয়ের উপরেই আপনাকে দিয়ে অনেক কিছু করানো যাবে, সেই রাস্তায় আপনারা পরিকল্পিতভাবে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো তাহলে এই ব্যাংক ঋণ খেলাপি এবং ডুয়েল সিটিজেন এদেরকে আসলে কেন এটার মানে হচ্ছে ড্যাম কেয়ার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যাদেরকে নেওয়া হয়েছে এই ব্যাংক ঋণ খেলাপি বলেন, ডুয়েল সিটিজেন মানে ইউ ক্যান লিভ দ্য কান্ট্রি অ্যাট এনি মোমেন্ট, এটা গেল একটা দিক, অর্থাৎ তার পালানোর পথ আপনি রেখে দিলেন। আর যেটা খেলাপি যেটা বলতেছেন সেটা হলো যে এটা একটা পুকুর, মানে আমি ঋণের পুকুরে পড়ে আছি, আমি 5 বছরে ভরাট করব। 3 নম্বর আসেন, এই ঋণগুলো আপনি দেখেন সব কিন্তু যারা ডিফল্টার আপনি খুঁজে দেখেন ওই 15 বছরের মধ্যে এই ঋণ নিছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আপনি লেখেন চেক করেন ওই 15 বছরের মধ্যে। তার মানে কি এরা ইনডাইরেক্ট সুবিধাবাদী। এখন তারা আসছে আইসা ওই পিছনের যারা পলাতক তাদেরকে কিছু বলবে না, 1, আর 2 এরা এখান থেকে চলে যাওয়ার একটা সুযোগ খুঁজবে। আর 3 নম্বর যেটা আমি আপনাকে বলবো যে এই যে ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও যখন আপনি ক্ষমতায় আসবেন, আপনি নিশ্চিত থাকেন আমরা XY যে পরাশক্তির কথা বলি যে ওদের কথা শুনতে হবে, না শুনলে এগুলো ছবল দিবে। সরকার তো কর্মচারীদের বোধহয় বেতন বাড়াইছে, কয় কি জানেন আমাদের দেশে একটা কথা আছে, কয় তো হাডুডু খেলা না, এই শহীদুদ্দিন ঠ্যাং ভাঙ্গার ষড়যন্ত্র। এই যে স্কেলটা বাড়াই দিয়ে গেল না, বাটে পড়বে নির্বাচিত সরকার, কারণ কারো বাবার সাধ্য নাই আমলাদের এই বেতন কমায় দেয়, কারণ আমলারা তাদেরকে ক্ষমতায় রাখবে, তা নাহলে ওই ফাঁক ফোকর বেরোবে তুমি এত টাকার ডিফল্টার ব্যাংকের, তোমার ডুয়েল সিটিজেন ছিল, এই সব ধরো এটি একটি কৌশল, বললাম তো। বিষয় নিয়ে একটি প্রশ্ন রাখতে চাই যে যশোরের একটি কারাগারে এক ছাত্রলীগ কর্মী যিনি সেখানে কারাগারে রয়েছেন, তার স্ত্রী এবং সন্তানের লাশ সেখানে নেওয়া হয়েছে। মাত্র 5 মিনিট তাকে দেখতে দেওয়া হয়েছে এবং প্যারোলে পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়নি, তাকে কবরস্থানে। আপনার এটা অবশ্যই একটা ইমোশনাল বিষয়, নাম্বার 1। নাম্বার 2, মানবিক দিকটা এখানে থাকা উচিত। আমি বলবো না যে তাদেরকে দেখা উচিত, আমি ফাইনালি শুনছি যে দূর থেকে একটু দেখছে, হ্যাঁ তাকে আরেকটু লিবার্টি দিতে পারতো, একেবারে কাছে গিয়ে একটু দেখা, সুন্দর মতো একটু দেখা, এটা তো কিছু না একটা ইমোশন, এটা করতে পারতো। এবং না করাটাকে আমি খুব ভালোভাবে নিচ্ছি না, কিন্তু আমি যদি বড় আসপেক্টে তাকাই, আপনি 1400 সন্তান মারা গেছে, যারা নির্বাচিত ক্ষমতা আসবে তাদের কোনো সন্তান মারা যায় নাই, কোনো সন্তান পঙ্গু হয় নাই, তাতে ওদেরকে স্পর্শ করে না। তাই আওয়ামী লীগের শত্রু এনসিপি হয়েছে, কিন্তু যারা নির্বাচন করে ক্ষমতায় যাবে তাদের বন্ধু এনসিপি হয় নাই। সে কারণে বলছি তো মানবতা, এই সমস্ত মানবতা থাকে না, রাজনীতিবিদদের কাছে মানবতা নাই। তাকে একটু মানবতা দেখানো দরকার ছিল, আমি তো বলি দেখানো দরকার ছিল, রাজনীতিবিদদের কাছে সমস্ত মানবতা নাই। আর এখন যে প্রেক্ষাপট চলতেছে এদিকে খবর রাখার টাইমও নাই। ইউনূস সাহেব চলতে, আপনি কিছুক্ষণ আগে বলছেন যে মানবাধিকারের স্বাক্ষর করেছে বাংলাদেশ। আমি তো মানবিকতার প্রশ্নে আপোষহীন হবে বাংলাদেশ। যে পর্যন্তই, ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।